ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা যতটা যৌক্তিক, ভারতের সাথে সংঘাতে লিপ্ত হতে চাওয়া ঠিক ততটাই অযৌক্তিক। দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলাদেশের মানুষ যে কোনো কিছু করতে পারে, তবে বর্তমান বিশ্ব বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ভারতের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার আগে একবার ইউক্রেনের পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার। ভারতের সাথে লাগতে গেলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে পারে সেটা দেখে নেওয়া যাক। ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। তাদের সাথে হলে দেশের অর্থনীতির প্রতিটি স্তম্ভে সরাসরি আঘাত আসবে। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ প্রায় 3 দিক থেকে ভারত বেষ্টিত হওয়ায় যে কোনো ধরনের সংঘাতের প্রথম শিকার হবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও লজিস্টিক চেইন। ইউক্রেন যেমন কৃষ্ণ সাগরের নিয়ন্ত্রণ হারিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে, তেমনি ভারতের সাথে বিরোধপূর্ণ পরিবেশে বঙ্গোপসাগরের নৌপথ এবং আকাশসীমা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এর ফলে বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। জাহাজ চলাচলে উচ্চ বিমা মাশুল এবং সরবরাহ পথের নিরাপত্তাহীনতার কারণে দেশের বৈদেশিক বাণিজ্যের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম ও মোংলা বন্দর অকার্যকর হয়ে যাওয়ার উপক্রম হবে, যা জাতীয় আয় বা জিডিপিতে ভয়াবহ ধস নামাবে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তির তৈরি পোশাক শিল্প এই সংঘাতের ফলে সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন হবে। দুদেশের মধ্যে সরাসরি উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে বিদেশি ক্রেতারা বাংলাদেশে বিনিয়োগ বা অর্ডার দিতে আস্থা হারাবে। নিরাপদ কর্মপরিবেশের অভাবে বৈশ্বিক ব্র্যান্ডগুলো দ্রুত বিকল্প বাজার হিসেবে ভিয়েতনাম বা অন্যদিকে ঝুঁকে পড়বে। এতে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের টান পড়বে। অন্যদিকে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত অস্থিতিশীল হয়ে উঠবে। মানুষের মধ্যে সঞ্চয় তুলে নেওয়ার হিড়িক পড়বে এবং মূলধন পাচারের ঝুঁকি বৃদ্ধি পাবে। টাকার মান দ্রুত কমতে থাকবে, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ঋণ মান সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে। এতে করে ভবিষ্যতে যে কোনো উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। বর্তমান সময়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংঘাত শুরু হলে এই সাপ্লাই লাইনগুলো সবার আগে বিচ্ছিন্ন হবে, যার ফলে কলকারখানা থেকে শুরু করে উৎপাদনশীল প্রতিটি খাত থমকে দাঁড়াবে। ভারত যদি তার আকাশসীমা বা ট্রানজিট সুবিধা পুরোপুরি বন্ধ করে দেয়, তবে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সংযোগ ব্যয়বহুল ও জটিল হয়ে পড়বে। এছাড়া আধুনিক প্রতিপক্ষ রাষ্ট্রগুলো সাধারণত সাইবার এবং অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ অবকাঠামো যদি সাইবার সংঘাতের কবলে পড়ে, তবে পুরো অর্থনীতি কয়েক ঘন্টার মধ্যে অচল হয়ে যেতে পারে। সামষ্টিক অর্থনীতির বাইরেও সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রভাব হবে ভয়াবহ। সংঘাতের কারণে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ অস্বাভাবিক হারে বাড়াতে হবে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বাজেট কাটছাট করা হবে। এটি দীর্ঘমেয়াদী দারিদ্র্য ও অপুষ্টির জন্ম দেবে। ইউক্রেন যেমন তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই নিজেদের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা হারিয়েছে, বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ এবং উন্নয়নশীল দেশের পক্ষে সেই চাপ সহ্য করা প্রায় অসম্ভব। পরমাণু শক্তিধর একটি প্রতিবেশীর সাথে দীর্ঘস্থায়ী সংঘাত মানে কেবল সামরিক লড়াই নয়, বরং দেশের অর্থনীতির প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়া। সামরিক দিক থেকে তুলনা করলে দেখা যায় ভারতের বিশাল বিমান বাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশের সীমিত সক্ষমতার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারবে। ভারতের গোয়েন্দা নজরদারি ব্যবস্থার সামনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অত্যন্ত অরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশের সাথে সংঘাতে ভারতও নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে, তবে সে ক্ষতির মাত্রাটা বাংলাদেশের থেকে কম হবে। সার্বভৌমত্ব রক্ষার সংকল্প থাকলেও বাস্তবসম্মতভাবে পরমাণু শক্তিধর প্রতিবেশীর সাথে দীর্ঘমেয়াদী সংঘাত মানেই হল একটি উন্নয়নশীল রাষ্ট্রের আত্মাহুতি। ইউক্রেনই সেটার আসল উদাহরণ। তাই আবেগের চেয়ে কৌশল এবং সংঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমঝোতাই বাংলাদেশের অস্তিত্ব ও উন্নয়নের জন্য নিরাপদ পথ।